হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 262 এখানে ভৌত বিজ্ঞানের বা ফিজিক্যাল সায়েন্সে যেটা 3 নম্বর সেট দেওয়া হয়েছে বীরভূম জেলা স্কুল থেকে। এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব এবং খুব সহজে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান বুঝে নেব। দেখো, প্রথমত আমরা গ্রুপ এ এর প্রশ্নগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক? আলোকবর্ষ যেটা সেটা একটা বড় দূরত্বের একক, তাই না? তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। নেক্সট, একটি বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে সরণ কত হবে? একটা বৃত্তাকার পথ যেখানে ব্যাসার্ধ হচ্ছে এখানে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘোরে তাহলে সেখানে বলছে পুরোটা নয়, অর্ধেকটা ঘুরেছে। অর্ধেকটা মানে এখান থেকে গিয়ে ধরো এতটা এসছে, তাহলে কতটা সরণ হয়েছে? সরণ এখানে দেখো, প্রথমে এখানে শুরু হয়েছে এই জায়গাতে, ধরো এ বিন্দুতে শুরু হয়েছে আর পরে বি বিন্দুতে এসে থামলো, তাহলে কতটা দূরত্ব গেল? সরণ মানে হচ্ছে প্রথম অবস্থান এ এবং অন্তিম অবস্থান বি এর মাঝে সরলরৈখিক দূরত্ব, মানে এই ডিস্টেন্সটা টোটালটা হচ্ছে এর সরণ। কেমন? এই টোটাল ডিস্টেন্সটা কি? সেটা হচ্ছে ওই বৃত্তটার ব্যাস। এবার যদি ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? 10কে 2 দিয়ে গুণ করো, যেহেতু ব্যাস মানে হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 2 গুণ ব্যাসার্ধ মানে 2 গুণ 10 হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে তার মানে ওই বস্তুটার সরণ। আর যদি পূর্ণ এক পাক দিত তাহলে আবার প্রাথমিক অবস্থানেই চলে আসতো, তখন কিন্তু সরণ শূন্য হতো। এটা বলছে অর্ধেক গেছে। এরপর তিনটি একক, বলছে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটা রাশি। এখানে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? সেটা এক ধরনের বেগ, তার মানে সেটা হচ্ছে সরণ বাই সময়। আর এখানে একটা সময় রয়েছে, তার মানে এখানে সরণ একটা আর সময় দুটো নিয়েছি, দুবার নিয়েছি। নিয়ে এরকমভাবে তিনটে মৌলিক একক দিয়ে গঠিত, আলাদা আলাদা কিন্তু নেই। মানে প্রশ্নটা একটু ভুল রয়েছে। আমাদের যদি ভরবেগ আমাদের অপশানে থাকতো ভরবেগ, তখন কিন্তু ভালো হতো। তার কারণ ভরবেগ অপশান থাকলে ভর একটা রাশি পেতাম, বেগ মানে সরণ বাই সময়, তাহলে ভর সরণ সময় তিনটে পেতাম। কিন্তু এখানে আর আদার্স কোনো অপশানই পাচ্ছি না, আমরা ত্বরণ পাচ্ছি। তাহলে ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন মানে সরণ বাই সময়, আর নিচে একটা সময় আছে। তার মানে সময়ের এককটাকে সময়টাকে দুবার ব্যবহার করেছি আর সরণ একবার ব্যবহার করেছি, তাহলে মোট 3বার। সেই হিসাবে ত্বরণটা কিন্তু আমার রাইট অ্যান্সার হবে। কেমন? প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেবে, না বুঝে কোনো প্রশ্ন করবে না। তার কারণ না বুঝে প্রশ্ন করলে শুধুমাত্র আনসারগুলো দেখাই হবে, পরীক্ষায় ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় তাহলে সেটা কিন্তু তোমরা ঠিকমতো করে আসতে পারবে না। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকটা আবিষ্কৃত হয়। সমবেগে গতিশীল বস্তু, সমবেগ মানে বেগ বাড়ছেও না কমছেও না, তার মানে তার ত্বরণ কিন্তু থাকবে না, ত্বরণ শূন্য। ভৌত রাশি নয় কোনটা? ভৌত রাশি মানে যেগুলোকে পরিমাপ করা যায়। জল আমরা পরিমাপ করতে পারি না, জলের আয়তনটাকে পরিমাপ করা যায়, তাই না? দৈর্ঘ্য, বল, সময়গুলো পরিমাপ করা যায়, কিন্তু জল তো আমরা পরিমাপ করি না। জলের আয়তন বা জলের উষ্ণতাও পরিমাপ করতে পারি, তো শুধু জল বললে কিন্তু হচ্ছে না, তার মানে এটা ভৌত রাশি নয়। প্রদত্ত কোনটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা দেখি, ম্যাগনেসিয়ামের নিচে পারমাণবিক সংখ্যা 12 মানে তার ইলেকট্রন সংখ্যা রয়েছে 12, প্রোটন সংখ্যাও রয়েছে 12, যেহেতু নিচেরটা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সেটা 12। নিউট্রন সংখ্যা উপরে 24 থেকে নিচেরটা মাইনাস করতে হয়, সেটাও পাচ্ছি আমরা 12। তার মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবই সমান। যে পরমাণুটি এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ সেটি কি? প্রথম কক্ষ হচ্ছে কে কক্ষ, সেখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। তারপর কে এর পরে এল কক্ষ, সেখানে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। বলেছে এল কক্ষটা পুরো ইলেকট্রন দিয়ে ভর্তি আছে, তার মানে 8টা ইলেকট্রন আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো হলো? 2 + 8 মানে 10। 10টা ইলেকট্রন কার থাকে? হিলিয়ামের ঠিক নিচে যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকে অর্থাৎ নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, মানে অ্যাকচুয়ালি এই মৌলটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে নিয়ন গ্যাস। আমরা গ্রুপ এর প্রশ্নগুলো দেখে নিলাম। গ্রুপ বি এর প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও, কোশ্চেনগুলো স্ক্রিনশট নিতে পারো। অনেকের প্রশ্নবিচিত্র থাকে না, তারা স্ক্রিনশট নিতে পারবে। এরপর আমরা একের পর এক প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন বলেছিল যে দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশি উদাহরণ দাও যার একটা স্কেলার একটা ভেক্টর রাশি। আমরা যদি দ্রুতি আর বেগ দেখি, দুটিরই আমরা যদি এসআই একক দেখি তাহলে মিটার পার সেকেন্ড, দ্রুতির একক মিটার পার সেকেন্ড, বেগেরও একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে দুটোরই একক একই। কিন্তু দ্রুতির অভিমুখ থাকে না কোনো, শুধু মান থাকে, তাই জন্য স্কেলার রাশি। কিন্তু বেগের মান আর অভিমুখ দুটোই থাকে, তাই জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। কার্যের সমমাত্রিক মাত্রা, কার্য এবং কোন আর একটা রাশি আছে যার মাত্রা একই? না, তার আনসার হবে শক্তি। কেন শক্তি? তার কারণ কার্যের মাত্রা যদি আমরা দেখি সেটা হচ্ছে mL² (10⁻²) এবং শক্তির মাত্রা যদি দেখি সেটাও কিন্তু mL² (10⁻²).
তার মানে এখানে শক্তি হবে কার্যের সমমাত্রিক। শূন্যস্থান পূরণ দিয়েছে 3000 কেজি একটা বস্তুর ভর এবং আয়তন হচ্ছে 3 মিটার কিউব। তাহলে ঘনত্ব ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। ভরকে আয়তন দিয়ে ডিভাইড করলে আমরা ঘনত্ব পাই। তাহলে ভর হচ্ছে 3000, তাকে আমরা আয়তন মানে 3 মিটার কিউব দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব 1000 কেজি পার মিটার কিউব। দেখো কেজি পার মিটার কিউব লিখেছি, এটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো কেজি মিটার টু দি পাওয়ার -3। কেমন? তুমি লিখতে পারো কেজি পার চিহ্ন দিয়ে মিটার কিউব, আর পার চিহ্ন না দিলে ইন্টু দিয়ে যদি লেখো, ইন্টু দিয়ে লিখলে মিটার টু দি পাওয়ার -3 লিখতে হবে। এগুলো আমরা ক্লাস চলাকালীন বহুবার আলোচনা করেছি। যারা ক্লাসগুলো দেখছো না অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। ক্লাসগুলো দেখে থাকলে সম্পূর্ণ কনসেপ্টটা তোমাদের বোঝা থাকবে, যে কোনো প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। এবং ক্লাস 10-এ উঠবে তখনও কিন্তু তোমাদের অনেকটাই বিভিন্ন জিনিসে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল, মানে শুধু ক্রিয়া বা শুধু প্রতিক্রিয়া কখনোই কিন্তু সম্ভব নয়, একক বলের অস্তিত্ব কিন্তু অসম্ভব, সেটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানতে পারি। 4 নম্বর প্রশ্ন, একই বেগে একই অভিমুখে গতিশীল দুটি ট্রেনের যাত্রী পরস্পরকে কী অবস্থায় দেখে? স্থির অবস্থায় দেখে। তাহলে কখন? যখন দুটো ট্রেন একই বেগে যায়, একই অভিমুখে, মানে একই দিকে, এইদিকেও যে বেগে যাচ্ছে 40 কিলোমিটার পার বেগে, এইদিকেও ট্রেনটা যাচ্ছে 40 কিলোমিটার বেগে, তখন এইদিকে ব্যক্তিটা আর এই ট্রেনের ব্যক্তিটা দেখবে এ স্থির, এ দেখবে এ স্থির। কেমন? পরে দিয়েছে 1 ডাইন সমান কত নিউটন। আমরা প্রশ্ন পড়েছি 1 নিউটন মানে 10⁵ ডাইন। ঘুরিয়ে প্রশ্ন হচ্ছে, আচ্ছা DYN ডাইন, কিন্তু যখন একক লিখবো তখন DYN লিখবো, ইটা লিখবো না। কেমন? ক্লাস চলাকালীন আমরা অনেক কথা বলি, প্রশ্নবিচিত্রা সলভ করাকালীন খুব বেশি এক্সপ্লেন করা হয় না, যতটা দরকার তোমাদের সংক্ষেপে বোঝাবার চেষ্টা করি, তবুও লেন্দি হয়ে যায়। কিন্তু ক্লাসগুলো ফলো করবে, ক্লাসে অনেক কনসেপ্ট আমরা খুব সহজ করে বোঝাই, অনেক ইনফরমেশান দিই, সেগুলো জানা থাকলে তোমাদের দেখবে ভৌত বিজ্ঞানটা তোমাদের ভালো লাগবে, অনেক জিনিস ধীরে ধীরে সহজ হয়ে যাবে। কেমন? এবং ভৌত বিজ্ঞান নম্বর পাওয়াটা খুব সহজ, অঙ্কের মতো কিন্তু নম্বর পাওয়া যায়, ঠিকঠাক করলে অঙ্কের মতো নম্বর পাওয়া যায়। তাহলে 10⁵ ডাইন মানে 1 নিউটন, তার মানে 1 ডাইন মানে কত? তাহলে উল্টো হয়ে যাবে, 1/10⁵, মানে সেটা কত হয়ে যায়? উপরে উঠলে 10⁻⁵ হয়ে যায়, 10⁻⁵ নিউটন। নেক্সট, বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? বৃত্তাকার পথে যখন কোনো বস্তু আবর্তন করে বৃত্তাকার পথে, তখন বৃত্তের কেন্দ্র যেদিকে থাকে, এইখান থেকে আমরা যদি কেন্দ্র দেখি, তাহলে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে কিন্তু তার ত্বরণটা থাকে। নেক্সট, কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দিয়ে আঘাত করলে বস্তুটা উত্তপ্ত হয়। কিছু কিছু উচ্চ গলনাঙ্ক ধাতু রয়েছে, টাংস্টেন, মলিবডেনাম, এগুলোর ওপর যদি ক্যাথোড রশ্মি ফেলা হয় তাহলে এক্স রশ্মি, এটা রশ্মি হবে, রস্য হয়ে গেছে, এটা কারেকশন করে নিও। যারা পেড ক্লাসে আছো এই পিডিএফটাতে এখানে কারেকশন করে নেবে, রশ্মি করবে। নেক্সট, কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভাঙে না? অবশ্যই নিউক্লিয় বল। গ্রুপ সি প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, গ্রুপ ডির এগুলো প্রশ্ন চাইলে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, আমরা সমাধানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছিল স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন? বহুবার আলোচনা করা হয়েছে, কাঠের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব কম, তাহলে মানে তাপ দিলে যেমন প্রসারিত কম হয়, ঠান্ডার সময় তো সংকোচনটা কম হয়, তার মানে সব ঋতুতে আমরা সমান পাঠটা কিন্তু পাই। কিন্তু স্কেল যদি লোহার হতো তাহলে গ্রীষ্মকালে একটু বড় হয়ে যেত, বেশি বড় হয়ে যেত, শীতকালে একটু সংকুচিত হয়ে যেত, তাহলে আমরা মাপটা পেতাম না। যে উষ্ণতায় তৈরি করা হয়েছে স্কেলটাকে, শুধুমাত্র সেই উষ্ণতায় আমরা সঠিক মাপ পেতাম, অন্য উষ্ণতায় পেতাম না। তার জন্য স্কেল সাধারণত কাঠের হওয়া দরকার, কাঠের হলে আমরা মাপটা সঠিক পাই। কেমন? ভালো তোলা যন্ত্রের গুণাগুণ আমরা এই দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি, অলরেডি নোটসের মধ্যে অনেক প্রশ্নই হয়ে গেছে, যেগুলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস যতটা আমাদের হয়েছে সেখান থেকে সমস্ত প্রশ্নই আমরা নোটসের মধ্যে পাবো। কিছু কিছু নোটসে থাকা সত্ত্বেও আমি অন্য জায়গা থেকে দেখিয়েছি, তার কারণ নোটসে হয়তো 2টো পেজ জুড়ে রয়েছে, কিছুটা এই পেজে, কিছুটা হয়তো অন্য পেজে রয়েছে, সেখানে বারবার এগুলোকে পেস্ট করা অসুবিধাজনক, তার জন্য দেখিয়ে দিয়েছি। যেমন এককবিহীন রাশি তোমাদের নোটসের মধ্যে রয়েছে, কিন্তু আমি এখানে আবার বই থেকে দেখিয়েছি। কেমন? এককবিহীন রাশি মানে অনেক ভৌত রাশি আছে যারা হচ্ছে সমজাতীয় রাশির তুলনা মানে অনুপাত, তার জন্য যখন আমরা একক লিখি তখন কেটে যায়। দেখো এখানে যেমন ভর, এটাও দেখো একটি কার্বন পরমাণুর ভর 1/12 অংশ, তো দুটোই ভর, তাহলে যাই একক দেবো এটা কেটে যাবে। তাহলে সমজাতীয় রাশির অনুপাত যখন আমরা প্রকাশ করি তখন সেই ভৌত রাশির কোনো একক থাকে না, এগুলোকে কি বলা হয়? এককবিহীন রাশি বলা হয়।
যেমন এখানে আমরা কিসের উদাহরণ দিয়েছি, পারমাণবিক ভর, সেটা শুধু একটা সংখ্যা মাত্র, শুধু একটা নাম্বার আমরা পাই, কোনো একক এর থাকে না। 3 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য নয় অথচ গড় বেগ শূন্য। এটাও হয়ে গেছে আমাদের, যে কোনো বস্তু আলাদা আলাদা দ্রুতি নিয়ে যদি নির্দিষ্ট স্থান থেকে চলতে শুরু করে, নিয়ে পুনরায় আগের স্থানে ফিরে আসে, তাহলে বস্তুটির প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হয়, স্মরণ শূন্য হয়। মানে এখান থেকে যাত্রা শুরু করলো, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসলো, তাহলে আগের জায়গাতে আবার ফিরে আসলো, তাহলে স্মরণটা কী হবে, শূন্য। যেহেতু স্মরণ মানে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের মাঝের দূরত্ব, তো এটাই প্রথম অবস্থান, এটাই অন্তিম অবস্থান, তার মানে স্মরণটা শূন্য। স্মরণ শূন্য হলে গড় বেগটাও শূন্য হবে, কারণ বেগ মানে তো স্মরণ বাই সময়, স্মরণ বাই সময় মানে হচ্ছে বেগ, তাহলে স্মরণ যেহেতু শূন্য, তাহলে শূন্যকে সময় দিয়ে ভাগ করো, সেটাও শূন্য হবে। কিন্তু অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। অতিক্রান্ত দূরত্ব তো এখানে 10 মিটার গেছে, এদিকে 5, 10 আর 5 15, এদিকেও 10 ধরো, তাহলে হয়ে যাচ্ছে 25 আর 5 মানে হয়ে যাচ্ছে 30। তাহলে এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব থাকবে, যেহেতু অতিক্রান্ত দূরত্ব অভিমুখের উপর নির্ভর করে না, তখন এটাকে আমরা যখন সময় দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা গড় দ্রুতি পাবো। তাহলে গড় বেগ পাচ্ছি না, অথচ গড় দ্রুতি কিন্তু থাকতে পারে। কখন? যখন বস্তুটা বৃত্তাকার পথে আবর্তন করে বা আবার আগের অবস্থায় ফিরে আসে তখন। নেক্সট, কম্বলের ধুলো ঝাড়ার জন্য রোদে দেওয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? লাঠি দিয়ে যখন জোরে আঘাত করা হয় তখন ধুলোগুলো ঝরে পড়ে, আমরা দেখেছি। কেন হয়? তার কারণ যখন লাঠি দিয়ে জোরে আঘাত করা হয় তখন কম্বলটা একটু গতিশীল হয়, মানে একটু দুলে যায়। দুলে গেলে কি হবে, কম্বলের গায়ে আলগাভাবে যে ধুলোগুলো লেগে থাকে সেগুলো স্থিতিচার্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়। ধরো একটা কম্বল ঝুলিয়ে দেওয়া আছে তারের মধ্য দিয়ে, জোরে যখন লাঠি দিয়ে তুমি আঘাত করলে, লাঠি দিয়ে আঘাত করার পর এই যে ধুলোগুলো আছে, ধুলোগুলো গতিশীল হতে পারে না, কিন্তু এই কম্বলটা জোরে আঘাত করার ফলে গতিশীল হয়ে গেল, লাঠি দিয়ে আঘাত করলাম গতিশীল হয়ে গেল, নিয়ে সরে গেল, মানে এটা এই দিক দিয়ে সরে গেল, জোরে আঘাত করলাম, কিন্তু এই যে ধুলোগুলো ছিল সেগুলো স্থিতিচার্যের মধ্যে থেকে গেছে, তারা কিন্তু গতিশীল হতে পারেনি অত তাড়াতাড়ি। ফলে পরে যখন এই যে কম্বলটাকে পাবে না, ধরে রাখার জন্য কাউকে পাবে না, তখন সে নিচের দিকে কিন্তু ধুলোগুলো কী হবে, নিচের দিকে কিন্তু পড়ে যাবে। কেমন? তাহলে এই জায়গাটা লিখতে হবে, বস্তুর ভরই বস্তুর জড়তার পরিমাপ। এটা আমরা আগের ক্লাসে, মানে আগের সেটটাতে হয়তো 2 নম্বর সেট বা 1 নম্বর সেটে পেয়েছি। কেমন? আমি এখানে আর এক্সপ্লেন করছি না। 5 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন করার প্রয়োজন হলে অবশ্যই বলবে, একবার কেন বারবার আমি এক্সপ্লেন করে দেবো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সিজিএস এবং এসআইতে বলের পরম একক। বলের পরম একক এবং অভিকর্ষ এককগুলো তোমরা করে যাবে, অনেক স্কুলে কিন্তু প্রশ্নগুলো দেয়, মানে এই ধরনের প্রশ্ন সহজ সহজ প্রশ্ন দেয়। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, এসআইতে নিউটন। 6 নম্বর প্রশ্ন, ভর এবং আধানের বিচারে প্রোটন এবং ইলেকট্রনের দুটি পার্থক্য। দেখো, ভর প্রথম বিষয়, ভর যদি আমরা দেখি, ইলেকট্রনের ভর এসআই এককে 9.11 ইন্টু 10⁻31 এত কেজি, আর প্রোটনের মনে রাখবে 1.6725 10⁻27 কেজি। এগুলোকে মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো সারা জীবন কাজে লাগবে, যারা সায়েন্স নিয়ে পড়বে 11 12 তাদেরও কাজে লাগবে। কেমন? আধান মাইনাস, যেহেতু ঋণাত্মক আধান তার জন্য মাইনাস 1.602 ইন্টু 10⁻19 সি মানে হচ্ছে কুলম। আর প্রোটনের আধান একই, শুধু মাইনাস দেবো না, মাইনাসের বদলে প্লাস লিখবো বা কিছুই লিখবো না, কিছু না লেখা মানেই প্লাস, 1.602 ইন্টু 10⁻19 কুলম। ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটেও লেখা যায় একে, -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, আর এটা প্লাস দিয়ে লিখবে যে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এই -10 পাওয়ারগুলো মাইনাস থাকবে, এই সামনের কথা বলছি আমি, সামনে এখানে মাইনাস ছিল, এটাকে প্লাস হবে। নেক্সট, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি। এক হচ্ছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরলে কী হবে, সেখানে সর্বদা শক্তি বিকিরণ করবে, সে তো এনার্জি লস করবে, তাহলে এনার্জি লস করতে গেলে এক সময় ধীরে ধীরে তার শক্তি যখন কমে যাবে, তখন এরকমভাবে ঘুরতে 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 দেখো ধীরে 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 সে কী করবে, নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়বে, মানে পুরো পরমাণুটা স্টেবিলিটি লস হয়ে যাবে, মানে স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সম্ভব? সেটা কিন্তু কখনোই ঘটে না, তাই না? সেটা কিন্তু কখনোই পরমাণুর স্টেবিলিটি নষ্ট হয় না, তাহলে এটা একটা ত্রুটি। 2 নম্বর বলছে যে নিউক্লিয়াসের চারদিকে যখন মানে ইলেকট্রনগুলো ঘোরে তখন তারা শক্তি বিকিরণ করে, অবিরাম শক্তি বিকিরণ করে, এর ফলে পরমাণুর বর্ণালী পাওয়া যায়, সেটি সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, মানে কন্টিনিউয়াস হবে, ছেড়ে ছেড়ে হবে না, পরপর কন্টিনিউয়াস হবে। কিন্তু বাস্তবে পরমাণুর রেখা বর্ণালী পাওয়া যায়, ক্লাস 11-এ পড়বে রেখা বর্ণালী মানে লাইন স্পেকট্রাম।
লাইন স্পেকট্রাম পাওয়া যায়, নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম কিন্তু পাওয়া যায় না। তাহলে এগুলো কেন হচ্ছে সেটা রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তার মানে এই দুটো হচ্ছে তার ত্রুটি। এরপরে নেক্সট এক্স এ বি আর সি ডি ওয়াই সি ডি, এগুলো আইসোটোপ। কেন আইসোটোপ তার কারণ বলেই দিয়েছে। আচ্ছা, প্রশ্নে বলেই দিয়েছে আইসোটোপ নিয়ে, তারপরে একটা সমীকরণ দিয়েছে, সেটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে বা প্রমাণ করতে হবে। আইসোটোপ যদি হয় মানে পারমাণবিক সংখ্যা একই, তার মানে এই নিচে পারমাণবিক সংখ্যা এ আর এর সি এই দুটো সমান, এ সমান সি। এ সমান সি হলে সিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এ মাইনাস সি সমান 0। প্রদত্ত যে আমাদের সমীকরণ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা লিখলাম। লেখার পরে এটা যা আছে লিখলাম, এ স্কোয়ার লিখলাম, সি স্কোয়ারের বদলে এ স্কোয়ার লিখলাম। কেন? তার কারণ এই যে এইখানে আমরা দেখলাম এ আর সি সমান, তার জন্য এই সি স্কোয়ারের বদলে কী লিখবো? এ স্কোয়ার লিখবো। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে কত? 0। 0 দিয়ে এটাকে গুণ করবো, কত হবে? 0ই হবে। তার মানে আমার প্রমাণ করতে বলেছিল 0, সেটা আমরা প্রমাণ করলাম। নেক্সট, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ভীষণ ইম্পর্টেন্ট। ছোট করে দেওয়া হয়েছে, 1 নম্বর দিয়েছে, ছোট করে আমরা লিখব, কিন্তু মূল বিষয়বস্তু সুন্দর করে দেওয়া হয়েছে যে কোনো বস্তু সংস্থার উপর বাইরে থেকে কোনো বল যদি আমরা প্রয়োগ না করি, তাহলে ওই সিস্টেমটার মানে বস্তু সংস্থার মোট যেটা রৈখিক ভরবেগ সেটা কোনো পরিবর্তন হবে না, মানে সংরক্ষিত থাকবে। মানে রৈখিক ভরবেগের মোট যে মান বা অভিমুখ সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, এই কনজারভেশন লগুলো কিন্তু ভালো করে করবে। আর এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি আমরা যখন ক্লাস আমাদের বল ও গতি চ্যাপ্টারটা চলছে অলরেডি, তখন আমরা যখন ক্লাস প্রোভাইড করব সেখানে এক্সপ্লেন করে দেবো। আমি এখানে জাস্ট একটু বলছি, ধরো একটু সংক্ষেপে বলি, না বললে নয়। কোনো একটা বস্তু m1 ভর, সেটা u1 বেগে যাচ্ছিল, আর একটা বস্তু আছে m2, সেটা u2 বেগে যাচ্ছিল, নিয়ে পরস্পর সংঘর্ষ ঘটলো। এইদিকে আসছিলো নিয়ে ধাক্কা খেলো বস্তু দুটো। কেমন? দুটো বস্তু পরপর, দুটো বস্তু গোল, দুটো বস্তু ধরো আমি নিলাম বস্তুকণা নিয়ে, এখানে এসে সংঘর্ষ খেলো নিয়ে, তারপরে তাদের বেগ, একটার বেগ v1 হয়ে গেল, একটা বেগ v2 হয়ে গেল। তাহলে বলছে প্রথমে m1 ইন্টু u1 মানে ভর ইন্টু বেগ মানে ভরবেগ, দ্বিতীয় বস্তুটার ভরবেগ কত? m2 u2। পরে m1 তার বেগ হয়ে গেছে v1, তাহলে m1 v1 মানে ভরবেগ এটা, দ্বিতীয় বস্তুটার ভরবেগ এটা। বলছে সমান হবে। কেন? সংঘর্ষের আগে যা ভরবেগ, সংঘর্ষের পরে বস্তু দুটোর মোট ভরবেগ একই থাকবে। এবার এখানে ওই m2 v2 যেটা, আচ্ছা আমি যেটা করে, আচ্ছা এখানে আমি তোমাদের দেখিয়ে দিই একটা জিনিস। দেখো, এই লাইনটা প্রথমে লিখলে, তো লেখার পরে এই m2 u2 আছে, এই m2 v2টাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে। m1 v1টা আছে লিখলাম, আর এইটাকে ডান দিকে নিয়ে আসলে মাইনাস হবে, সেটা মাইনাস লিখলাম। এখানে মাইনাস m2 কমন নাও, তাহলে কি হবে? মাইনাস m2 কমন নিচ্ছি, তাহলে মাইনাস m2 কমন নিলে এইখানে কি হবে? মাইনাস u2 হবে, সেটা আমি পরে লিখেছি। আর এখানে কি পড়ে থাকে? মাইনাস m2 কমন নিয়েছি, তাহলে শুধু প্লাস v2 পড়ে থাকে, মানে ঘুরিয়ে লিখেছে এই জায়গাটা। মানে এখানে মাইনাস m2 যদি কমন নিতাম তাহলে কী হতো? মাইনাস u2 প্লাস v2 হতো, তাই তো হতো। তাই সেইখানে এই জায়গাটা এখানে ঘুরিয়ে লিখেছে, আগে v2 লিখেছে, পরে u2 লিখেছে। আর এখানে m1 কমন নিয়ে এটা, তারপরে এখানে কি করেছি আমরা? টি দিয়ে ডিভাইড করেছি, এটাকেও দুটোকে টি দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করার পর দেখতে পাচ্ছি এই জায়গাটা, দেখো ভরবেগের পরিবর্তনের হার মানে সেটা বল F1, এখানে ভরবেগের পরিবর্তনের হার মানে F2। কেমন? তাহলে এরকমভাবে লেখার পরে তোমরা এখানে এই যে এই দুটো সমান এবং বিপরীতমুখী, সমান এই যে F1 = F2 এবং মাইনাস চিহ্ন আছে মানে বিপরীতমুখী। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, সেটা প্রমাণ করতে হবে। নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়। এটা প্রশ্ন ছিল কোন সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়, এটা তোমরা করবে। প্রথম সূত্র বিবৃত করতে বলেছে, করবে। আর এই যে এই জিনিসটা আমরা নোটসের মধ্যে দেখিয়েছি, এখন আমি এখানে একটা বইয়ের মধ্যে থেকে দেখালাম, মোস্ট প্রবাবলি ভট্টাচার্য ব্রাদার্স বই থেকে দেখানো হয়েছে, এটা তোমরা দেখে নিও। লাস্ট কোশ্চেন, একটি ঋণাত্মক এক পরমাণুক আয়নের m কক্ষে 8টা ইলেকট্রন। ঋণাত্মক মানে ট্রাই নেগেটিভ, 3টে মাইনাস আছে। মাইনাস কী করে হলো? মাইনাস হলো যে সে 3টে ইলেকট্রন গ্রহণ করেছে। কেমন? 3টে ইলেকট্রন সে গ্রহণ করেছে, নিয়ে তার m কক্ষে 8টা ইলেকট্রন হলো। কেমন? একটা ধরো সাপোজ আমি এক্স একটা মৌল বলছি, নিয়ে সে এক্স ট্রাই নেগেটিভ কী করে হবে? সে 3টে ঋণাত্মক জিনিস গ্রহণ করবে তবেই তো হবে। 3টে ইলেকট্রন সে গ্রহণ করবে তবেই তো হবে। নিয়ে বলছে এইখানে m কক্ষে 8টা ইলেকট্রন আছে, তাহলে আগে কটা ছিল? 8টা তো হয়েছে 3টে নেওয়ার পর, তাহলে আগে কটা ছিল? 5টা ছিল। তার মানে 5টা ইলেকট্রন আগে ছিল।
এবার এম কক্ষে 5টা ইলেকট্রন, কে কক্ষে কটা থাকে? 2, এল কক্ষে 8টা থাকে, এম কক্ষে আমি জানলাম 8টা, এখন আছে 5টা। মানে প্রথমে যেটা এক্স মৌল, প্রথম মৌল, সেটাতে এম কক্ষে 5টা ইলেকট্রন ছিল প্রথম দিকে, যখন ইলেকট্রন 3টে গ্রহণ করেনি তখন। তাহলে এম কক্ষে 5টা, তাহলে মোট ইলেকট্রন কতগুলো হচ্ছে? এতগুলো যোগ করছি, সেটা হচ্ছে 15। তার মানে ইলেকট্রন সংখ্যা 15, এটাই পারমাণবিক সংখ্যা। এবার মৌলটির ভর সংখ্যা বলে দিয়েছে 31 ভর সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? নিউট্রন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাই, সেটা আমরা পেয়ে যাচ্ছি 16। তাহলে আজকে আমরা প্রশ্নচিত্রা থেকে 3 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 9-এর রায় মার্টিনের প্লেলিস্ট পাবে। একটা প্লেলিস্টের মধ্যেই তোমরা রায় মার্টিনের একটা প্লেলিস্টে ক্লাস 9-এর বিভিন্ন সাবজেক্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সলিউশনগুলো তোমরা পাবে। এছাড়াও সাবজেক্টিভ ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সের আলাদা প্লেলিস্ট, লাইফ সায়েন্সের আলাদা প্লেলিস্ট, মানে সাবজেক্টিভ ক্লাস, প্রশ্নবিচিত্রা নয়, প্রশ্নবিচিত্রার একটাই প্লেলিস্ট সব সাবজেক্টের জন্য। আর সাবজেক্টিভ ক্লাসের আলাদা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা সাবজেক্টিভ ক্লাস যেগুলো আমাদের চলছে সেগুলো অবশ্যই দেখে নিও। সেখানে আমরা নোটস প্রোভাইড করি। আর পেড ক্লাস আমাদের চলছে, পেড ক্লাস আমরা 4টে বিষয়, এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের আমরা নোটস প্রোভাইড করি, সেগুলো পিডিএফ করে পেড ক্লাসে পাঠানো হয়। প্রশ্নবিচিত্রার সমাধান যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো দিয়ে আমি ক্লাস করছি, সেগুলো পিডিএফ করে আমরা সেই পেড ক্লাসে পাঠাই। এবং প্রত্যেকটা টার্মের আগে আমরা সাজেশন উইথ আনসার প্রোভাইড করব। অনেকে যুক্ত আছে, যদি কেউ ভাবো আমরা ক্লাসে যুক্ত হব, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে কীভাবে তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে সেই সংক্রান্ত ডিটেলস পেয়ে যাবে। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।